নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা। তাই আমাদের সাথে থাকুন। মোবাইল নম্বর 9775966222। আজ ছট পুজো। সারা দেশের অবাঙালি মানুষেরা এই ছট পালন করেন, কিন্তু এই পুজো এখন বাঙালি সমাজেও বহু মানুষজন করে থাকেন। পুজোর জন্য নদী ঘাটে নেমে ভক্তরা প্রার্থনা করেন সূর্যদেবের উদ্দেশ্যে। কেউ আবার দণ্ডি কেটে নদীতে নামছেন। সব মিলিয়ে গোটা দেশ জুড়ে চলছে ছট পুজো পালন। এই ছট পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম ঘটেছে নদীর তীরবর্তী এলাকাগুলোতে। এমন পরিস্থিতিতে অপ্রীতকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। নদীর জলে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং স্পিড বোট নিয়ে টহলদারিতে ব্যস্ত হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। সাথে পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও পরিস্থিতির ওপর নজর রাখছেন। বাংলার নিউজের একটি প্রতিবেদন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। বাংলায় একটা কথা আছে, মূর্খের গোবধে আনো। তৃণমূল কংগ্রেসেরও সেটা হচ্ছে। এটা ঠিক, কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গেছিল, হাইকোর্ট বলেছিল চালু করতে, কিন্তু তার সাথে সাথে হাইকোর্ট কি বলেছিল সেটাকে তৃণমূল কংগ্রেসের নেতারা দেখেছেন একবার? আমি শুধু একটা পয়েন্ট পড়ছি, সেই হাইকোর্টের রায়ের কপি আমার কাছে আছে, 13 নম্বর পয়েন্ট সেই জাজমেন্টের আমি বলছি। কেন্দ্র কি করেছিল? টিম পাঠিয়েছিল, টিম পাঠিয়ে 4টি জেলাতে এনকোয়ারি করেছিল, বেশি না, মালদা, দার্জিলিং এবং 4টি জেলা। তাতে দেখা গেছে যে প্রায় 600 কোটি টাকার বেশি, 613 কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। শুধু তাই নয়, রাজ্য 210.35 লক্ষ টাকা, সেটা মানে প্রায় 2 কোটি টাকা তারা উদ্ধারও করেছে। কোথায়? পূর্ব বর্ধমান থেকে, এই সব জায়গা থেকে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। 13 নম্বর পয়েন্টটা পড়ছি আপনাদের সামনে হাইকোর্টের রায়ের। Therefore, while allowing the central government to proceed with the inquiry as recommended by the central team, not only in the 4 districts but also other districts as mentioned in paragraph 7. আমি যদি শুধু এইটুকুও পড়ি, মানে কোর্ট বলছে
হাইকোর্ট বলছে সেই রায়, যে রায়ের জন্য তৃণমূল কংগ্রেস নাচছে, আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই হাইকোর্টের রায়ে বলা আছে, আমরা চাইলে আমি ডিটেলস রায়টা আপনাদের সামনে পড়তে পারি, তাতে পরিষ্কার বলা আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যে চিৎকার করছিলেন আমাদের এত কোটি টাকা বাকি আছে, এত কোটি টাকা বাকি আছে, এই হাইকোর্টের রায়ে কোর্ট পুরো এই দাবিকে নস্যাৎ করে দিয়ে বলেছিল, তখন আগস্ট মাসের আগে ছিল, যে আগস্ট মাস থেকে এই MGNREGS এর কাজ শুরু হবে, তার টাকা কেন্দ্র সরকার দেবে, আগের কোনো বকেয়া পেন্ডিং এখন দিতে হবে না, কারণ যে বকেয়ার দাবি করা হচ্ছে সেই বকেয়া উপযুক্ত জায়গায় পৌঁছবে। এবং কোর্ট তার বিভিন্ন অবজারভেশনে এই হাইকোর্ট যে হাইকোর্টের রায় নিয়ে লাফাচ্ছে তৃণমূল কংগ্রেস, পরিষ্কার সেখানে কোর্ট উল্লেখ করেছে যে কেন্দ্রীয় দলের দ্বারা, কোর্ট করছি, বাংলায় কোর্ট করছি এবার, কেন্দ্রীয় দলের দ্বারা নির্দিষ্ট কিছু অনিয়ম নির্দেশ করা হয়েছে, ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, পুনরুদ্ধারও করা হয়েছে এবং উদ্ধারীকৃত অর্থ পশ্চিমবঙ্গের MGNREGS নোডাল অ্যাকাউন্টে রাখা আছে। এটা কোর্টের অবজারভেশন, আমি পড়লাম আপনাদের সামনে। মানে কোর্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির জন্য যে কেন্দ্র যে দাবি করেছে যে দুর্নীতি হয়েছে, সেই দাবি কিন্তু কোর্ট মেনে নিয়েছে। এবং শুধু তাই নয়, কোর্টের তরফ থেকে আরও অনেক ধরনের সাজেশন দেওয়া হয়েছে, যেমন নোডাল অফিসার বসানো, কেন্দ্র চাইলে যে কোনো জায়গায় তদন্ত করতে পারে, যে কোনো কিছু করতে পারে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের দাবিকে কেন্দ্র সরকারের দাবিকে কলকাতা হাইকোর্ট প্রতি পদে সমর্থন করেছে। সেন্টারকে অ্যালাউ করা হয়েছে টু ইম্পোজ চেকস, কন্ডিশন অ্যান্ড রেগুলেট দ্য ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ যে MGNREGS এর কাজ গোটা ভারতবর্ষে রাজ্য সরকার এবং তার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা দিয়ে লাগু করা হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একমাত্র কলকাতা হাইকোর্ট সেটাকে পরিবর্তন করে বলেছে যে কেন্দ্র সরকার চাইলে সরাসরি চাইলে ইম্পোজ করতে পারে, নতুন চেক অ্যান্ড কন্ট্রোল রাখতে পারে এবং কন্ডিশন লাগাতে পারে এবং রেগুলেট করতে পারে ইমপ্লিমেন্টেশন। এবং এইটা আমার মনে হয় যে ভারতবর্ষে এর আগে কোনো হয়নি, সেই জন্য আমি মনে করি যে সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা বরাবরই বলেছি যে দুর্নীতি বন্ধ করো, দুর্নীতির টাকা ফেরত দাও, যারা উপযুক্ত উপভোক্তা তাদের কাছে এই টাকা পৌঁছানো দরকার। যে 2 কোটির উপরে যে টাকা ফেরত এসেছে বললাম, সেই টাকা কোর্টও তাই কথা বলছে। এবং আমাদের MGNREGS অর্থাৎ 100 দিনের কাজ চালু হয়নি, কোনো আপত্তি নেই। আমরা প্রথম থেকে একটা কথা বলেছি যে ব্যবস্থা নিতে হবে, কোর্টের রায়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে। আমরা যা যা দাবি করেছি এর আগে, প্রত্যেকটা দাবি হাইকোর্টের রায়ে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সেলেন্টে পোস্ট করেছেন যে বহিরাগত বাংলা বিরোধী জমিদার অর্থাৎ বিজেপির ওপর এটা একটা গণতন্ত্রের চপেটাঘাত, গণতন্ত্রের জয় হয়েছে এবং তারা যারা মা মাটি মানুষের সঙ্গে ছিল, মা মাটি মানুষকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করে রাখতে চাইছিল, তারা তাদের জয় ছিনিয়ে নিয়েছে। এবং তিনি বাংলায় লিখেছেন তারপরে, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। দেখুন, মূর্খের স্বর্গে বাস করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, হয়তো পড়েও দেখেননি উনি হাইকোর্টের রায়টা পড়ে দেখতে বলুন। এবং আমরা চাইলে যে কোর্ট যেটা বলে দিয়েছে না যে রেগুলেট, এতে এমন অনেক কিছু করা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যাপু করার ব্যবস্থা হয়ে যাবে, ট্যাপু করারও জায়গা থাকবে, সেই জায়গা কেন্দ্র সরকার চাইলে করতে পারে, এই রায়ের মধ্যে সেটা দেয়া আছে, উনি পড়ে বুঝতে পারেন। এবং বহিরাগত তো সবাই, উনি তো কৌনজ ব্রাহ্মণ, উনিও তো কৌনজ থেকে এসেছিলেন, ওনার পূর্বপুরুষ একসময় এসেছে, তো বহিরাগত কে নয়, বরঞ্চ ওনারা বাংলাদেশের স্লোগানকে নিয়ে এসে পশ্চিমবঙ্গের স্লোগানকে করছেন। বিজেপি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা দল, ওনার মতো অ্যালেন অক্টেভিয়াম হিউমের লেগাসি আমরা বহন করছি না, আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লেগাসি বহন করছি। তিনি এটাও লিখেছেন যে বিজেপি আদতে প্রচন্ড তাদের অ্যারোগেন্স, ঔদ্ধত্য, এবং তার এটা একটা নিদর্শন হলো যেখানে আজকে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মাটির মানুষের পক্ষে। দেখুন, মানুষের পক্ষে অবশ্যই আছে, এবং কিন্তু তাই হাইকোর্টের রায়টা পড়েদের তো দেখতে বলুন, চোরেদের পক্ষে নেই। ওনার যে হাইকোর্টের রায় উনি লাফাচ্ছেন, সেই হাইকোর্ট বলছে যে উনি চোর, ওনার সরকার চোর, তো তার উত্তর দেবেন না? হাইকোর্টের রায়টা বলে এক একটা প্যারা পড়ুন, পড়ে উত্তর দিন তার ক্ষমতা থাকলে। বিজেপি সত্যি সত্যি অ্যারোগেন্ট দল, বারবার করে তো ওনারা ওনাদের তরফ থেকে। দেখুন, অ্যারোগেন্সি কার সে তো দেখাই যায় না। আমরা তো বিজেপির নেতা, প্রতিদিন রাস্তাঘাটে দেখা যায় আমাদেরকে। আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান রাস্তায়, উনি তো জিম আর সাপ্লিমেন্ট খেতেই ব্যস্ত, জিম করতে আর সাপ্লিমেন্ট খাচ্ছে। সিনেমা করতে নামবেন না রাজনীতি করবেন আমরা তো বুঝতে পারছি না, আমরা তো শুধু দৌড়চ্ছি, রাস্তাঘাটে পুড়ছি, রোদে পুড়ছি, ওরা তো ফেয়ার অ্যান্ড লাভলি মারতে হচ্ছে। এই জায়গা থেকে সুপ্রিম কোর্ট বলেছে যে
হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে জেলায় জেলায় যে তদন্ত চলবে সেই তদন্ত কেন্দ্র চালিয়ে যেতে পারবে হাইকোর্টের নির্দেশ। হ্যাঁ, অবশ্যই সেই রায় কেন্দ্রের পক্ষে হাইকোর্টে দেয়া আছে এবং হাইকোর্ট যথেষ্ট কেন্দ্রের হাতে ক্ষমতা দিয়েছে এবং সেটা অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে এই রাজ্যের যে ক্ষমতা সেই ক্ষমতাকে খর্ব করে হাইকোর্ট দিয়েছে এবং সেটা ঠিক করেছে, কারণ এরা চুরি করেছে সেটা হাইকোর্ট কিন্তু তার রায়ে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি তো তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি যে ক্ষমতা থাকলে সুপ্রিম কোর্টের রায় এখন বেড়েছে, সুপ্রিম কোর্ট কি বলছে, হাইকোর্টের রায়কে মানতে বলছে তো হাইকোর্টের রায়টা বের করুন, একটা একটা করে প্যারা পড়ুন এবং তার বাংলা মানে বলুন যদি বুঝে থাকেন বাংলা কি করতে বলেছে সেখানে হাইকোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের এই রাজ্য সরকার 100 দিনের কাজে চুরি করেছে, যারা অযোগ্য তাদের অ্যাকাউন্টে টাকা গেছে, যারা যোগ্য যারা খেটে সত্যি পরিশ্রম করেছে তারা টাকা পায়নি এবং কেন্দ্র সরকারকে এই দুর্নীতির তদন্ত করতে বলেছে, নোডাল অফিসার নিযুক্ত করতে বলেছে কেন্দ্র সরকার। সুকান্তদা, এসআইআর আবহের মধ্যেই রাজ্যের একসঙ্গে 64 জন অফিসারকে বদল করা হলো, যার মধ্যে 10 জন ডিএম রয়েছেন, এডিএম রয়েছেন, অসংখ্য এসডিও রয়েছেন। আমরা অর্ডার দেখেছি, আর কিছুদিন গেলে এরা জয়েন করলে এদেরকে কেন বদলানো হলো বা নতুন লোকেদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হলো, উদ্দেশ্যটা কি, গুরু মন্ত্রটা কার কাছ থেকে কানে পেয়েছে সেটা কিছুদিন গেলে বোঝা যাবে। হতে দিন, আমরা নজরদারি রাখছি এই সমস্ত আইএস যারা বিভিন্ন জায়গায় এখন এডিএম ডিএম হিসেবে গেছেন, তারা যদি নিয়ম কানুন না মেনে তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করার চেষ্টা করে তাহলে পরে কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তা। সোনারপুরে যে শুল্ক দপ্তরের আধিকারিক অফিসার যিনি আক্রান্ত হয়েছিলেন, কিছুক্ষণ আগে পুলিশের তরফ থেকে একটি পিসি করা হয়েছে, প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে ওই আক্রান্ত শুল্ক দপ্তরের অফিসার তিনি নিজে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত এবং যে অটো চালকের বিরুদ্ধে বলা হচ্ছে সেই অটো চালকের মাকে শ্লীলতাহানি করেছিলেন। মূল কথা এখানে একটা অ্যাড করে দিচ্ছি, জামিন অযোগ্য ধারা দুজনের বিরুদ্ধেই হয়েছিল, মানে সেই ইন্সপেক্টরের বিরুদ্ধে হয়েছিল এবং অটো চালকদের বিরুদ্ধে হয়েছিল। অটো চালকরা যে কজন গ্রেপ্তার হয়েছে প্রত্যেকে জামিন পেয়ে গেছে, কিন্তু এই ইন্সপেক্টরের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো জামিন অযোগ্য ধারা দেওয়া হলো। দেখুন, পুলিশের এই নোংরাম, আমি নোংরামই বলবো, ওখানে আইএনটিটিইউসির যে নেতা শান্তিবাবু বলে কেউ একজন আছে, তার সাথে কথা বলে এই দুজন গেছিল, একজন হুমায়ুন আর আরেকজনের নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে। এই দুজন গেছিল এবং তারা গিয়ে ওই অফিসারকে মেরেছে এবং পুরোটাই প্ল্যান করে পুলিশ এই মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য শ্লীলতাহানি কথা লিখেছে। আমি জানি না 60-65 বছর মহিলার শ্লীলতাহানি কে করতে যাবে বা কেনই বা করতে যাবে, তবু যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ দেওয়া হয়েছে, এই অভিযোগ দেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে গোটা রাজ্যের কাছে গোটা দেশের কাছে ছিছি পড়ে যাচ্ছে, মুখ দেখাতে পারছে না তৃণমূল কংগ্রেস, যে একজন কেন্দ্রীয় সরকারি অফিসারকে যেভাবে হামলা হলো তার উপরে রক্তাক্ত হলো এবং তাকে যেভাবে এভাবে মামলায় ফাঁসানো হচ্ছে, গোটার দেশের সামনে আরও লজ্জায় মাথা কাটা যাবে, বাঙালির মান সম্মান বলে কিছু থাকবে না। এর আগে তো উড়িষ্যা থেকে পড়তে এসে রেপ হয়েছে, এবার সরকারি চাকরি করতে এসে লোককে আক্রান্ত হতে হচ্ছে। এই মুহূর্তে আইএসএ যারা ভালো র্যাঙ্ক করেন, অর্থাৎ ইউপিএসসিতে যারা ভালো র্যাঙ্ক করেন, তারা কেউ পশ্চিমবঙ্গে আসতে চান না, থার্ড ফোর্থ চয়েস হিসেবে পশ্চিমবঙ্গকে দেয় সবাই। আর কোথায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী আমরা তো জানি না, আরও কত নিচে রসাতলের তলের কোনো তল আছে কিনা সেখানে খুঁজে দেখতে হবে পরে পশ্চিমবঙ্গ। ভাঙড়ের তৃণমূল ভার্সেস তৃণমূল, একদিকে কাইজার এবং অন্যদিকে শওকত মোল্লা। কাইজার শওকত মোল্লার বিরুদ্ধে এফআইআর করেছে ভাঙড় থানায়, তার বিরুদ্ধে অভিযোগ যে তাকে মারধর মারা। পয়সা তোলা নিয়ে এদের মধ্যে ঝামেলা। শওকত মোল্লা তার সাম্রাজ্য ধরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। সিপিএম আমল থেকে তিনি এই সাম্রাজ্য তৈরি করেছিলেন, সিপিএমের সময় কমরেড ছিলেন, এখন হঠাৎ করে মুমিন মুসলমান হয়ে গেছে সুযোগ মতো। তো এই ইসলামিক ফান্ডামেন্টাল শক্তি এরা বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন সময় ব্যবহার করে, তখনও সিপিএমকে ব্যবহার করেছে, এখন তৃণমূলকে ব্যবহার করছে। ওরা ওদের লক্ষ্যে অবিচল আছে। ওদের লক্ষ্যটা কি একটু ডেমোগ্রাফি দেখলে পরেই বুঝতে পারবেন, সে কাইজার হোক আর শওকত মোল্লা। আধ ঘন্টা বাকি রয়েছে, আধ ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গের নামও এসআইআর এর জন্য ঘোষণা হবে। আপনারা কতটা রিল্যাক্সড এবং অর্গানাইজেশনের তরফ থেকে আপনারা ইলেকশনের জন্য কতটা প্রস্তুত? দেখুন, এসআইআর ইলেকশনের পূর্ব প্রস্তুতি। স্বাভাবিকভাবে এসআইআর এর জন্য আজকে নির্বাচন কমিশন
তাদের প্রেস কনফারেন্স ডেকেছে কিনা সেটা তো আমাদের জানা নেই। যদি এসআইআর ঘোষণা হয়, আমরা আমাদের BLA-2 এর লিস্ট জমা করতে শুরু করেছি। আরও আগামী দিনে এই কাজকে দ্রুততার সাথে ভারতীয় জনতা পার্টি প্রতি বুথে BLA-2, যে বুথগুলোতে আমাদের ভোটার আছে অবশ্যই, সেখানে আমরা BLA-2 এর নামের লিস্ট জমা দেবো এবং আমরা এসআইআর অংশগ্রহণ করব। আপনাদের তো প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে করা হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা বলেছিলেন এসআইআর চালু হতে দেবো না, এসআইআর চালু হলে হাত কেটে নেব, কেউ বলেছিল আগুন ধরিয়ে দেবো। গতকাল এক বর্ধমানের তৃণমূল নেতা বলেছে এক এক করে বিজেপি নেতাদেরকে নাকি আগুন ধরিয়ে দেবে। তো এরকম বিভিন্ন হুমকি আসছে। তো সেই হুমকির হাত থেকে এসআইআরকে বাঁচাতে নির্বাচন কমিশনকে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়, উপযুক্ত ব্যবস্থা নেওয়া কিন্তু উচিত। আপনিও তো অনেক রকম ধরনের ট্রিটমেন্টের কথা বলছেন, আপনারাও আপনাদের দলের তরফ থেকেও বলা হচ্ছে যে 1 কোটি নাম বাদ যাবে, তারপরে তাহলে না, না, না। একই তো হচ্ছে। নাম বাদ যাবে আমরা বলেছি, আমরা বাদ দিয়ে দেবো। আমরা বলেছি স্পেকুলেশন যে বিহারে যদি 56 লক্ষ নাম বাদ যায়, এটা বর্ডার স্বাভাবিকভাবে তার থেকে বেশি হওয়া উচিত হিসেবে মতো, এটা লজিক বলে। আমরা বাদ দেবো বলে কিন্তু নির্বাচন কমিশনের স্বাভাবিক নিয়ম অনুসারে বাদ যাবে। কারণ প্রচুর বুথে কিছুদিন আগে, আমাদের কিছু কয়েক বছর আগে কলকাতা কর্পোরেশনে ভোট হচ্ছে, তাতে একজন স্বর্গত গায়ক এসে ভোট দিয়ে গেছে। তার মানে কি ভোটার লিস্টে তার নামটা আছে, তো ভোটার লিস্ট থেকে সেই নামটা বাদ যাবে। এরকম প্রচুর নাম বাদ যাবে, বাংলাদেশের নাম বাদ আর যাবে। ট্রিটমেন্ট দুগদুগি এগুলো অন্যায় করলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে অবশ্যই টুকটুকি বাজবে। যারা অন্যায় করবে তারা চুপ করে থাকবে এবং বহাল তবিয়তে যে আজকে যে অটো আর 2 জন অটো নেতা তৃণমূল কংগ্রেসের, তারা একজন অফিসারকে মারলো আর শুধুমাত্র মুসলিম বলে তাদেরকে রক্ষা করা হচ্ছে, রক্ষা কবচ পাচ্ছে শুধুমাত্র মুসলিম বলে, অন্য কোনো কারণ নেই। যেহেতু ওই সোনারপুরটা পুরোটা ওখানকার ওই 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে পুরোটা সোনারপুরকে ইসলামিক জিহাদিদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা চলছে। তাদের সুকান্ত, তাদের গতকাল কিছু আমরা ব্যবস্থা এখানে একটা নেবেন, প্রশ্ন মানে করি। করবেন কি? আপনি বলছেন ট্রিটমেন্ট, আপনি এখনো আইনগত ব্যবস্থা হবে, চিন্তা নেই। আইনগত ব্যবস্থাতেই ডুগডুগি বাড়ে। এই এসআইআর এর প্রেক্ষাপটে সিপিএম যেটা বলছে যে এসআইআর এর এই বিষয়ে সিপিএম এর প্রত্যেকটা কর্মীকে রাস্তায় নামার জন্য বলেছে সিপিএম, এবং তার পাশাপাশি সমস্ত ভুয়ো ভোটারদেরকে খুঁজে বার করার নির্দেশ সিপিএম এর তরফ থেকে দেওয়া হচ্ছে দলের কর্মী সমর্থকদেরকে, এবং বুধবার দিনকে গণস্বাক্ষর অভিযান এবং নির্বাচন কমিশনের দপ্তরের সামনে অবস্থান করবে সিপিএম। এই বিষয়টা তাদের উদ্দেশ্যটা কি সেটা তো বলবেন। আপনি বলছেন তারা নাকি ভুয়ো ভোটার খুঁজবে, তো ভুয়ো ভোটার খোঁজার জন্য তো এসআইআর হচ্ছে, তাহলে এসআইআর এর বিরোধিতা কেন করছে? এখন তাদের উদ্দেশ্যটা কি? যদি বলেন যে ভারতবর্ষে যারা আছে, বাংলায় যারা আছে, তাদের সবাইকেই ভোটার লিস্টে নাম রাখতে হবে, তাহলে আমার বিনীত অনুরোধ সিপিএম এর সব নেতারা অফার দিক, যারা গরিব মানুষ, যাদের বাড়িঘর নেই, তারা সবাই সিপিএম নেতাদের বাড়িতে গিয়ে থাকবে। কারণ কাগজপত্র দরকার নেই, বাড়িতে থাকার জায়গা হলে হলো। সুজন চক্রবর্তীর বাড়িতে আমি 10 জন 15 জন গরিব মানুষকে পাঠিয়ে দিচ্ছি যাদের পাকা বাড়ি নেই। আমি শতরূপের গাড়ি চড়ার জন্য, কত লাখি গাড়ি আছে ওনার জন্য একটা শুনেছি, সেই গাড়ি চড়ার জন্য আমি কিছু লোককে কাগজের দরকার নেই তো। নাগরিক অনাগরিক আবার কি, ওটা ভাগ হওয়া উচিত না, কমিউন হওয়া উচিত। আপনি যে 2 নেতার নাম বলেন, সেই 2 নেতা আপনার নামে এটা বলেছেন, আপনার নামে এই বার্তা দিয়েছেন যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে আপনি ট্রিটমেন্টের কথা বলছেন। নিরাপত্তা ছাড়া মানুষের সঙ্গে মিশুন, তারপরে ট্রিটমেন্টের কথা, পাল্টামারের কথা, এত বড় বড় কথা। দেখুন, আমি তাদের কথাতেই গুরুত্ব দিই যাদের কোনো রাজনৈতিক স্ট্যাচার আছে। একজন বাপের দৌলতে দামি গাড়িতে চড়ে বেড়ায়, একটাও ভোটে জিততে পারেননি এখনো। সুকান্ত মজুমদার সিকিউরিটি প্রথমবার ভোটে জেতার কয়েক বছর পর যখন রাজ্য সভাপতি হই, তার কিছুদিন পরে সিকিউরিটি পেয়েছে। তার আগে কলকাতায় বাসে ঘুরে বেরিয়েছে। শতরূপ ঘোষ কদিন বাসে ঘুরেছে আমার জানা নেই। আর আমার বাবার ওই সম্পত্তিও নেই যে আমাকে অত দামি গাড়ি কিনে দেবে। তো যারা কথা বলছে তাদের 5 পয়সাও দাম নেই। এটা হচ্ছে ওই বলে না 10 টাকার ধনে পাতা, তার আবার ক্যাশ নেই। আগে ভোটে জিতুক, তারপরে কথা হবে। ইন্দোরে গতকাল আমরা 2 দেখলাম যে মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি হয়েছিল, এবং সেই ঘটনায় কৈলাস বিজয়বর্গীয় তিনি মন্তব্য করেছেন যে ক্রিকেটার যারা ভিতরে ছিল তাদের বলে বেরোনো উচিত ছিল। এবং বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এই বিষয়ে মধ্যপ্রদেশ ইউনিট বক্তব্য রাখে। আর সুকান্ত, গতকাল আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরে বললেন যে 1,20,000 নাম ম্যাপিংয়েই বাদ যাচ্ছে, আরো 50,000 নাম বাদ যাবে। মানে এটাই কি আপনাদের মূল অস্ত্র? মানে এসআইআর এর নাম বাদ যাবে এবং আপনারা ভোটে জিতবেন? দেখুন, অস্ত্রের বিষয় নয়। তৃণমূল কংগ্রেস এবং মিডিয়া, আপনারাও কিছু, তারা ভাবছেন যে এটা ভোটের যুদ্ধ, বিজেপি তৃণমূল নয়। এটা দেশের আন্তরিক সুরক্ষার বিষয়, আপনার সংবিধানের বিষয়। আপনার সংবিধান কি বলছে একবার পড়ে দেখবেন না।
আপনার সংবিধান বলছে, আপনার পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে যারা ভারতের নাগরিক তারা ভারতের মুখ্যমন্ত্রী কে হবে কোনো রাজ্যের এবং দেশের প্রধানমন্ত্রী কে হবেন তাদের অধিকার আছে। আজকে যদি গত লোকসভা নির্বাচনে মথুরাপুরে আমি ছিলাম, সেই নিউটন, যে নিউটনকে নাকি কোটা আন্দোলনেও দেখা গেছে এবং এপারেও সে ভোটার, এটা আমাদের জন্য লজ্জার বিষয় নয় যে একজন বাংলাদেশি নাগরিক সে তৃণমূল করে এবং তৃণমূলকে ভোট দিয়েছে, তার মানে বাপি হালদার একটি ভোট হলেও নিউটনের ভোট পেয়েছে, তার মানে কি সে অবৈধ ভোটারের ভোটে নির্বাচিত? এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আমি বলছি না তার সাংসদ পদ খারিজ করে দিতে, কিন্তু একটু রেকটিফিকেশন দরকার। ভুল আছে আমাদের দেশের সৃষ্টির সময় থেকে, আমাদের এই বর্তমান ভারতবর্ষের তৈরির দিন থেকে অনেক সমস্যা হয়েছে ভারতবর্ষে, অনেক কিছু হওয়ার ছিল সেটা হয়নি, তার মানে কুন্দ করবো না এটা তো হতে পারে না। সুকান্তদা, সিউড়ি পুরসভায় আইনি সহায়তা দেওয়ার জন্য ক্যাম্প করছে তৃণমূল। যদি এসআইআর কারোর নাম বাদ যায় তাহলে তাকে আইনি সহায়তা দেবে। কাদেরকে এরা আইনি সহায়তা দেবে, বা মানে যারা অনুপ্রবেশকারী তাদেরকেই তো আইনি সহায়তা দেবে? দেখুন, অনুপ্রবেশকারীদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য চেষ্টা চলেছে এবং এই রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস পুরোপুরি এই অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের পক্ষে। দেখুন, এই তৃণমূল কংগ্রেস কিন্তু উদ্বাস্তুদেরকে সাহায্য করার জন্য সিএ ক্যাম্পও খুলতে পারত, কারণ আইন হয়ে গেছে তো। এবং তৃণমূল কংগ্রেস এই আইনের অর্থাৎ সিএবি ছিল, যখন বিল ছিল তখন তাকে অপোজ করেছিল, এখন সেটা অ্যাক্ট হয়ে গেছে। গণতন্ত্রে বলে, আমরাও যখন অপোজিশনে ছিলাম তখন অনেক অ্যাক্ট হয়েছে যার আমরা অপোজ করেছি, কিন্তু অ্যাক্ট তৈরি হয়ে যাওয়ার পর অর্থাৎ আইন তৈরি হয়ে যাওয়ার পর সেই আইন সব নাগরিকের উপরে সমানভাবে বর্তায়, আমাদের উপরে বর্তেছে এবং আমরা সেই আইনকে ফলো করেছি। তো তৃণমূল কংগ্রেসেরও তো উচিত ছিল, যে তৃণমূল কংগ্রেসের মধ্যে তো মতুয়া নেতা আছে, তাদেরও তো মতুয়া রাজ্যসভা সাংসদ আছে, তারা কেন সিএ ক্যাম্প করছেন না? তাদের তো উচিত সিএ ক্যাম্প করা, কারণ সিএ তে অ্যাক্ট হয়ে গেছে, আর তো কারো কিছু করার নেই। যতদিন ভারত সরকার থাকবে, ভারত রাষ্ট্র থাকবে, ততদিন এই অ্যাক্ট থাকবে। শোনা, অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে আবার আমরা খেলবো, আবার আমরা জিতবো, আর এবার সারা রাজ্য জুড়ে খেলবো। দেখুন, ওনার খেলার এখন আর কত এনার্জি আছে আমি জানি না, খেলতে থাকুন, কোনো অসুবিধা নেই। পাহড়কে যেন পিছলে পড়ে না যায়, কারণ ওই চেহারায় যদি পড়ে যায় এবং হাত পা যদি ভাঙে তুলে আনা যাবে না, একদম পড়েই থাকবে। আপনারা বারবার বলছিলেন যে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, ঠিক একই স্লোগান শোনা যাচ্ছে তৃণমূলের মালদা নেতাদের মুখে, এবং তারা আবার বলছে যে আন্দোলনে নাম। না, সে তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস দলের মধ্যেই এতটা গোষ্ঠীদ্বন্দ্ব যে সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের প্রাণ চলে যাচ্ছে। তার পরিবার বলছে যে তৃণমূলের লোকেরা বাবলা সরকার, আপনার নাম নিশ্চয়ই শুনেছেন, তো তিনি খুন হয়েছে, তার লোক অ্যারেস্ট হয়েছে কে? নন্দু তিওয়ারি। সে কে? সে তৃণমূল কংগ্রেসের নেতা। রেলটা সাম্রাজ্য, ওনার সাম্রাজ্য চলে মালদা টাউন, উনি এবং ওনার ভাই মিলে তোলাবাজি থেকে শুরু করে সমস্ত কিছু করে। পুরোটাই হচ্ছে ফিনান্সিয়াল কনফ্লিক্ট, এর মধ্যে পলিটিক্যাল কনফ্লিক্ট নেই, পুরোটাই হচ্ছে পয়সা পয়সা পয়সা, মাল কে কামাবে, এই নিয়ে লড়াই দুপক্ষের, তৃণমূলের মধ্যেই ভেতরে দুপক্ষের। বীরভূমে সোনালী বিবি এবং তার পরিবারকে 4 সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু আজও তারা বাড়িতে ফিরতে পারেনি। সময়সীমা পার হয়ে যাওয়ার পর তারপরে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন্দ্র। দেখুন, কোর্ট রায় দিয়েছিল, এখন তো কেন্দ্রের হোম মিনিস্টার জানাবে, হোম মিনিস্ট্রি জানাবে যে কি করা গেছে কি করা যায়নি, কোর্টে দেখা হবে। গতকাল দেখলাম অনন্ত মহারাজ তিনি মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করলেন এবং তাদেরকেও এটা বুঝিয়ে দিলেন যে এসআইআর এ অবৈধ যে বাসীরা রয়েছে তাদের নাম বাদ যাবে, মুসলিমদের কোনো চিন্তা নেই। দেখি আপনারা এই ধরনের কোনো কর্মসূচি আপনারাও নেবেন? দেখুন, আমরা তো আমাদের বক্তব্য আমি গতকালও বলেছি, তার আগের দিনও বলেছি, নিশ্চয়ই আপনারা সেই বক্তব্য আপনাদের চ্যানেলে দেখিয়েছেন বা আমার সোশ্যাল মিডিয়াতেও আপনারা স্পষ্ট, বার্তা তো স্পষ্ট। এসআইআর এর ক্ষেত্রে বিজেপি স্ট্যান্ড লাউড অ্যান্ড ক্লিয়ার। ভারতীয় নাগরিক তার জাতি, ধর্ম, বর্ণ যাই হোক না, অর্থাৎ আপনারা যে ভাষণ পছন্দ করেন সেই ভাষণে বলি, ভারতীয় মুসলমানদের কোনো চিন্তার কারণ নেই, তাদের নাম ভোটার তালিকায় এসআইআর এ থাকবে, না থাকলে বিজেপি লড়বে তাদের, যদি তারা ভারতীয় নাগরিক। ভারতবর্ষের আইন বলছে তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, তারা আমাদেরকে ভোট দিক না দিক, কিন্তু তারা ভারতবর্ষের নাগরিক, তাদের নাম এসআইআর থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার সিম্পল প্রশ্ন, আজ অব্দি তৃণমূল কোনো নেতাকে আমি এতবার চ্যালেঞ্জ করলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের তাবন নেতাকে বা বাচ্চা নেতাকে,
একবার যুক্তি দিয়ে বলিয়ে দিন, বুঝিয়ে দিন না আমাদের, আপনাদেরকে বোঝাতে বলুন যে 2002 সালে ভোটার লিস্টে আমার নাম, আমার বাবা মারও নাম নেই, আমি কিভাবে ভারতের নাগরিক? এই যুক্তিটা দিয়ে যদি বোঝাতে, হ্যাঁ এটাও হতে পারে 2002 এর লিস্টে নাম নেই, তার আগের লিস্টে নাম আছে, তাও হতে পারে, সেটাও নেই, আমি এলাম কোথা থেকে? হ্যাঁ, আমি যদি হিন্দু হই অবভিয়াসলি বাংলাদেশ থেকে এসে সিএতে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমি পাবো সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবো এই স্যার। আমি কিন্তু কোনো মুসলিম ব্যক্তি যার নাম 2002 এর লিস্টে নেই, তার আগের ভোটার লিস্টে নেই, তার মা বাবারও, অর্থাৎ যেটাকে ফ্যামিলি লিগাসি বলছি বা ফ্যামিলি ট্রি বলছে, সে তাদেরও কারো নাম নেই, সে কিভাবে ভারতের নাগরিক হতে পারে? এই প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেস, সিপিএম যারা সকল নিজেদেরকে প্রগতিশীল বলে, তারা বুঝিয়ে দিক না। তো সিম্পল অঙ্ক, ম্যাথমেটিক্স। বিজেপি শাসিত রাজ্যে ফের একটা ভয়ঙ্কর অভিযোগ, এবার দিল্লিতে অ্যাসিড হামলা করার শিকার হলেন দিল্লির এক ছাত্রী, দিল্লির বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। দেখুন, দিল্লি প্রশাসনের উপরে ভরসা রাখুন, দিল্লি প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে এবং যে অপরাধী তাকে উপযুক্ত জায়গায় পৌঁছে দেবে। আমাদের সরকার লুকোবে না, বলবে না যে মেয়েটার সাথে ওর সম্পর্ক ছিল, প্রেম করেছিল, মেয়েটা প্রেগনেন্ট ছিল, এগুলো আমাদের সরকার বলবে না। আমাদের সরকার যে অ্যাসিড ছুঁড়েছে তাকে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করে তাকে উপযুক্ত জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করবে। মধ্যপ্রদেশে এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ যে গাড়ি চাপা দিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলার চেষ্টা, জমি বিবাদের ঘটনা। মধ্যপ্রদেশ প্রশাসন ঠিক ব্যবস্থা নেবে, ভরসা রাখুন। আমাদের সরকার মধ্যপ্রদেশে কতবার হলো নিশ্চয়ই আপনারা জানেন। বিজেপি রাজনৈতিকভাবে ওখানে যথেষ্ট শক্তিশালী, মানুষের আশীর্বাদ ওখানে আমরা কিভাবে পাই আপনারা জানেন। আর উন্নয়নের মডেল কি, একবার আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মিডিয়া হাউসগুলোকে অনুরোধ করব, ক্যালকাটা কর্পোরেশন আর ইন্দোর কর্পোরেশন, এই দুজনের কম্প্যারিজন করবে, শুধু স্বচ্ছতাতে নয়, কিভাবে ফান্ড রেইজ করতে হয় কর্পোরেশনের উন্নতির জন্য। আপনারা দেখবেন ইন্দোরের মডেলটা একবার দেখবেন, আমরা সরকারে এলে ওই মডেল কলকাতাতে চালু করবো এবং কলকাতা কর্পোরেশন এই যে দুর্ভিক্ষের মতো অবস্থা, এই জায়গা থেকে বের করে আনবো। আমি ইন্দোর যাওয়ার দুবার আমার সুযোগ হয়েছে, আমি নিজের চোখে দেখে এসেছি যে কেমন করে ট্রান্সফরমেশন হতে পারে, এটা ভাবা যায় না বসে। ধন্যবাদ। কুণাল ঘোষ বলছেন যে আপনাকে এবং শুভেন্দু অধিকারীকে বড্ড বেশি কাছাকাছি দেখা যাচ্ছে, ঘন ঘন দেখা যাচ্ছে, একসাথে দেখা যাচ্ছে, কিন্তু আপনারা দূরে ঠেলে সরিয়ে রেখেছেন শ্রমিক ভট্টাচার্যকে। আপনাদের তিনজনের মধ্যে আসলে রসায়ন ঠিক নেই। আরে পাগল লোক, ওর কথা কোনো গুরুত্ব দেবে না। শ্রমিকদের সবাই জানে শ্রমিকদা অসুস্থ, উনি বেশ কিছুদিন হসপিটালাইজ ছিলেন, এখনও ওনার শারীরিক দুর্বলতা যায়নি। এরপরে তো আমি শ্রমিকদাকে আমার জেলায় নিয়ে গিয়ে প্রোগ্রাম করবো, আমি শ্রমিকদের সাথে কথাও বলে দিয়েছি, উনি সময় দিতে পারছেন। কুণালদার কি সমস্যা বলে, কাজ নেই তো কই ভাই, কাজই নেই কোনো। পার্টির জেনারেল সেক্রেটারি কি কাজ করে বলুন তো? স্নো পাউডার মেখে সন্ধ্যাবেলা টিভিতে বসে বড় বড় ডায়লগ মারে। আমাদেরকে যদি কেউ বলে একটা অভিনয় করে কোনো সিনেমা, আমাদের কাছে সময় আছে দেখি, উনি ওই সিনেমায় অভিনয় করছেন, গান করছেন, আমাদের মানে পিকনিক মুডে আছে এরা, এত সময় পাই কি করে এরা? একটা ছোট ছোট একদম আইএসএফ এর যেটা অভিযোগ যে কৃষ্ণমাটি অঞ্চল ভাঙড়ে, সেখানে তারা রক্তদান শিবিরের একটা গেট বানিয়েছিল, সেটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুড়িয়ে দিচ্ছে এবং বারংবার আইএসএফ তৃণমূলের সংঘর্ষ উত্তপ্ত হচ্ছে আবারও ভাঙড়। এই প্রেক্ষাপটে কি বলবো? দেখুন, ওখানে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সংখ্যালঘু মুসলিম নেতা আছে, তারা সাধারণ মুসলিম, যারা গরিব খেটে খাওয়া মুসলিম, যারা বোঝেও না অনেক কিছু, তাদের উপর চরম অত্যাচার বছরের পর বছর করে আসছে। এবং সিপিএমের আমল থেকে দেখবেন এই ভাঙড় এইভাবে উত্তম, কারণ সিপিএম এবং তৃণমূল তারা একই মুসলিম তোষণের ক্ষেত্রে একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, তাদের দুজনের হাইপোথিসিস একদম আলাদা নয়, দুটোই এক, এবং তারা একই পদ্ধতিতে মুসলিমদেরকে ট্রিট করছে, ভোট ব্যাংক মুসলিম হিসেবে ট্রিট করছে, ভারতীয়, পশ্চিমবঙ্গের নাগরিক, বাঙালি এই হিসেবে কেউ ট্রিট করছে না। তার ফলে এই ধরনের সংঘর্ষ চলবে, আগামী দিনেও চলবে। আমি সংখ্যালঘু সমাজকে আহ্বান জানাবো, মানুষ হিসেবে পরিগণিত, মুসলিম হিসেবে যদি পরিগণিত হতে যাবেন, তখন আপনাদের বিরুদ্ধে সারা জীবন এরকমই চলবে। কেউ আপনাকে ভোট ব্যাংক হিসেবে মিসইউজ করবে, কেউ আপনাকে বোকা বানাবে, সেটাই চলছে।